রনিতাদি আমি যে কী হয়েছে ভাই, কি মানে রাত দুপুরে কি হয়েছে? বলছে কিছু আওয়াজ শুনতে পাচ্ছ? বললাম আওয়াজ। আর ওটা হচ্ছে চারকোলের সুসাইড পয়েন্ট। ওটা প্রথম দিন এসে আমরা জেনেছিলাম ওটা সুসাইড পয়েন্ট। ওরা দেখতে পাচ্ছে যে ওখানে অনেকে না হাঁটছে। হঠাৎ করে ওরা পেছন থেকে মানে 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 আমি রাস্তার এখানে, ওরা এখানে কটেজে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে রনিতাদি তুমি তাড়াতাড়ি আসো, রনিতাদি তুমি, মানে লিটারালি না মানে একটা স্কেরি মানে মানে একটা ঊর্ধ্বশ্বাসে মানুষ চেঁচায় না যে মানে কিছু একটা দেয়ালে যদি স্ক্র্যাচ করে না, মানে এই যে এরমভাবে কোনো স্ক্র্যাচ করলে যে একটা আওয়াজ হয়, মানে ওরমভাবে দেয়ালে কেউ আঁচড়াচ্ছে। ওই 3টে থেকে অলমোস্ট 5টা অবধি আমরা বারান্দায় বসা, আর মানে রীতিমতো হনুমান চালিসা চালাচ্ছি। ওটা পুরো অন্ধকার, মানে পুরো রুম অন্ধকার। যে হনুমান চালিসা অফ করছি চলছে নিচ্ছে। যখন আমি ক্রস করছি আমার না ভীষণ গা গুলাচ্ছে, মানে সে যে একটা অস্বাভাবিক গা গুলানো, এরকম না যে আমি ফুচকা খেয়েছি কিংবা অ্যাসিড হয়ে গেছে ওরকম গা গুলানো না, মানে কি মানে ভেতর থেকে মানে একটা কী বলছে না, মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। সেটা কি না আমি এখন এই মুহূর্তে ভাষায় বলে বোঝাতে পারবো না। আমাকে বলছে उसको पीछे छोड़ के आ। আমি বলছি किसको बाबा पीछे छोड़ के आना है, तेरे साथ जो है उसको पीछे छोड़ के आ। मतलब बाबा मैं तो अकेले आई हूँ, मेरे साथ कोई नहीं आया है। হুট করে মনে হলো আমার কানের কাছে কেউ এসে বললো, মানে আদো ভাষায়, আমার গল্প গিয়ে বলিস না। নমস্কার, শুক্রবারের রাত, আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আমরা রিসেন্ট টাইমে কি করছি সেটা আপনারা হয়তো দেখে বুঝতেও পারছেন যে আমরা আপনাদেরই মতো বা আমাদেরই মতো সাধারণ মানুষের কাছ থেকে ঘটনা শুনছি। এর আগে আমাদের হরর মাইন্ডসেই আমি বলবো যে হিট গেস্ট এসছে যারা অলরেডি পপুলার, বাট রিসেন্ট টাইমে আমরা শুরু করছি, যার জন্যই মূলত হরর মাইন্ডসে হরর পডকাস্ট শুরু করা, সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন আর তাদের ভৌতিক অভিজ্ঞতা শোনার জন্য। মূলত আজকে আমাদের সাথে রয়েছেন রনিতাদি। আর রনিতাদি কেমন আছো প্রথমে জিজ্ঞেস করি তোমায়। আমি ভালো আছি, এটা আমার একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, ভীষণ এক্সাইটেড, টেন্স, লেটস সি কি হয়। রনিতাদি আমাদের একজন সাবস্ক্রাইবার, প্রথম থেকে রনিতাদি এসেই বলল, সেটা আমার জেনে খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ। আর আপনারাও যদি রনিতাদির মতো এখানে এসে ঘটনা শোনাতে চান তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, তারপর আমরা শুনবো, আর সিলেক্ট হলে আপনিও এখানে এসে আমাদের দর্শকদের ঘটনা শোনাতে পারবেন। এবার আসি আজকে রনিতাদির ঘটনায়। হ্যাঁ, শুরু করো। ওই যে সব ভূত ভয় দেখায় না, সব ভূত একদম ওই হরর মুভির মতন চুল খুলে পাগলের মতন করে না, তো এই ভূতটাও ঠিক ওরকমই ছিল। ভূত ছিল বলবো না ঠিক। ঘটনাটা হচ্ছে আমি কমপ্লিটলি হাউসওয়াইফ। আমাদের কি হয় দৈনিক জীবনে আমরা মোবাইলটা হচ্ছে এখন আমাদের বেস্ট ফ্রেন্ড, স্পেশালি সবারই হয়তো হাউসওয়াইফদের একটু বেশি, যে কোথায় যাবো, ছেলে আসবে, পড়া আছে, অনেক কিছুর মাঝে। তো ওই মোবাইল দেখতে একটা, আমি ভীষণ ঘুরতে ভালোবাসি, মানে আমি কমপ্লিটলি সোলো ট্রাভেলার। কারণ আমার যেহেতু ছোটো ছেলে সব জায়গায় যেতে পারে না, আমার মা আছে, আমার বাবা নেই, তো আমি মানে কোথাও কিছু পোস্ট দেখলেই সঙ্গে মানে ঘুরতে যাবো। যেরকম আপনাদেরটাও খুব ইচ্ছে ছিল, কিন্তু সিন্স আমি একটু আমার বরের সঙ্গে দেখা করতে যাচ্ছি, সেজন্য আপনাদেরটা আমি জয়েন করতে পারছি না, খুব দুঃখিত আমি তার জন্য। তো ওরকমই একজনের আমি পোস্ট দেখি, মানে উনিও একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। আমি কারণবশত কিছুর জন্য আমি নামটা নিচ্ছি না। জাস্ট 1 মিনিট সময় নেব, একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমরা অলরেডি আপনাদের জানিয়েছি আমাদের যে পাহাড়ে গিয়ে ভৌতিক পডকাস্ট করার কথা ছিল তার ডেটটা একটু পিছিয়েছে, তার কারণটাও আমরা জানিয়েছি। আজকে ফাইনালি সেই ডেটটা আমরা আপনাদের জানাবো। আমরা যাচ্ছি আগামী মাসের 19 তারিখ, 19শে জুন রাত্রিবেলা আমরা চাপছি ট্রেনে। 20-21 আমরা থাকছি পাহাড়ে অর্থাৎ কালিম্পংয়ের ঋষভ এবং কাফেরগাঁওতে। 22 তারিখ আমরা ঠিক সাইট সিন করতে নিচে নেমে আসব এবং 22 তারিখ রাত্রিবেলা আমরা এসি বাসে করে ফিরবো। এই হচ্ছে আমাদের শিডিউল। পাহাড়ে গিয়ে মজা হবে, পডকাস্ট তো হবেই, সাথে থাকছে অরিত্র বেরা এবং দেবদীপ মিত্র, বিভিন্ন ইভেন্টও আছে, প্লাস সাইট সিন তো আছেই। তবে
একটা খুশির খবর আছে, যেহেতু এবার আমরা ট্রেনে যাচ্ছি, আমাদের যে প্যাকেজের প্রাইস আগেরবার ছিল সেটা অনেকটা কমে এসছে। আর হ্যাঁ, অবশ্যই এসি ট্রেনে আমরা যাচ্ছি এবং এসি বাসে ফিরছি। যারা আমাদের সাথে যাচ্ছেন, অলরেডি বুক করেছেন, তাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ তারা যেভাবে আমাদের সাপোর্ট করলেন এই ডেটটা হঠাৎ করে পেছলো তার জন্য। এবং যাদের মনে হচ্ছিল যে ওই ডেটে হচ্ছে না, তাদের জন্য সুখবর, আপনারা এবার চাইলে বুক করতে পারেন। নিচে নাম্বার তো যাচ্ছেই, ইনকোয়ারি করুন এবং বুক করে নিন আপনার সিটটা, কারণ এরকম এক্সপিরিয়েন্স আমার মনে হয় না আপনাদের আর কোথাও হবে। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। তো আমি ওনাকে যোগাযোগ করি, ওনার সাথে যোগাযোগ করার পরে উনি আমাকে পুরো আইটেনারিটা দেন যে আমরা 4 দিন থাকবো, 5 দিন থাকবো, সব কিছু বলা হয়, পেরও করা হয়। কিন্তু আমার সমস্যা হয়ে গেছিলো যে মানে আমি ওই ডেটে যেতে পারবো কি পারবো না, বিকজ আমার বাড়িতে কিছু কাজ ছিল। সেজন্য আমি ওদের সবার সাথে টিকিটটা কাটিনি, আমি টিকিটটা বলেছিলাম যে তৎকালে কাটবো। কিন্তু যেহেতু সামার ভ্যাকেশান স্টার্ট হচ্ছে, প্রচণ্ড রাশ, তো যথারীতি টিকিট কাটার পরেও আমার টিকিটটা কনফার্ম হয়নি। কিন্তু আমি ডিসাইডেড ছিলাম কি আমি যাব, মানে আমি বাথরুমের সামনে বসে যেত মানে রাজি, মানে আমি এরম ধরনের ঘোরা পাবলিক, হুজুকে মাথা পাবলিক। তো যথারীতি সবার সাথে আমার স্টেশনে দেখা হয়। টোটাল 65 জনের আমাদের টিম ছিল, তার মধ্যে মোটামুটি 16-17 জন মতন ইনফ্লুয়েন্সার ছিল, মানে ওয়েল নোন, আমি তাদের নাম নিচ্ছি না এখন। তো সবার সাথে দেখা, আর সবাই ভীষণ হাম্বল, মানে আমরা যেরকম টিভির পর্দায় কি মিডিয়ায় দেখি যে মানে, আর তারা সামনেও ততটাই, মানে তারা যখন আমার এটা দেখবে তারা রিলেট করতে পারবে যে আমি কোন ঘটনার কথা বলছি, কারণ তারা সবাই ওখানে সাক্ষী ছিল ব্যাপারটার সাথে। তো যথারীতি আমরা ট্রেনে যাই। এবার যেহেতু আমার টিকিটটা কনফার্ম হয়নি, আমার আরও 2 জনের টিকিটটা কনফার্ম হয়নি আমাদের। তো যখন টিটি রাত্রিবেলা আসে, যেহেতু 65 জনের একটা গ্রুপ, মানে টিটি এসছে তো একটু বাবালতে হবেই। আর টিটি কিছু টিটি থাকে না, খুব সরি মানে নো অফেন্স ফর টিটি, বাট কিছু টিটি থাকে একটু মানে রাগি টাইপের হয়। তো সে ওখানে মানে বসতেই দিল না, আমার 3 জনকে মানে সেই জেনারেলে পাঠিয়ে দিল। যথারীতি টিটি তো গিয়ে ঘুমিয়ে পড়েছে, আমরা আবার 3 জনে চলে এসেছি। এবার অতজনের গ্রুপ, রাতে কি আর কেউ ঘুমায়? হই হট্টগোল করতে করতে আমরা পৌঁছে গেলাম এনজিপিতে। তো এনজিপিতে পৌঁছে এবার এনজিপি থেকে ওই পিক আপ থেকে ড্রপ অবধি পুরোটাই মানে ওদের সাথেই ছিল। আর ট্রেনের ব্যাপার ছিল, যদি কেউ এসিতে যায় সেটা তার আলাদা, আর যদি কেউ এমনি যায় সেটা তার আলাদা। তো ওখান থেকে আমরা প্রথমে, আমাদের কি ছিল যে মানে আমি যেহেতু একা গেছিলাম, এবার একটা গাড়ি দিয়েছিল, ওই গাড়িতে 5 জন, মানে একটা গাড়িতে 5 জনকে 6 জন করে। এবার ওই গাড়িতে আমি যাদের সাথে রুম শেয়ার করবো, একটা শেয়ারিং রুম ছিল, আমি যাদের সাথে রুম শেয়ার করবো সেই গাড়িতে, ওই রুমে যেরকম আমার 5 নম্বর গাড়ি ছিল, তো এই 5 নম্বর গাড়িতে মানে যারা ছিল তারা আমার সাথে রুম শেয়ার করবে। ওখানে ছিল হচ্ছে 4টে মেয়ে, একটা ছেলে, হ্যাঁ আরেকটা ছেলে পরে জয়েন করেছিল, সেটা আমি পরে আসছি। তো আমরা যথারীতি ওখান থেকে গাড়িতে উঠেছি। এবার গাড়িতে আমি না সবার সাথে খুব বকতে পারি, মানে আমি ননস্টপ বকতে পারি, ঠিক আছে, মানে কী বলো, আমার লোকের সাথে বন্ধুত্বতে 2 মিনিটও টাইম লাগে না। আমার বর ঠিক আবার উল্টো, প্রচণ্ড শান্ত। তো এবার আমার সবার সাথে বন্ধুত্ব, ওরা আমার থেকে ছোটো, মানে মোটামুটি কেউ কলেজে পড়ে, কেউ সবে মানে চাকরিতে জয়েন করেছে, এরকম টাইপের। কিন্তু যেহেতু একটা বেড়াতে গেছি, হই আনন্দ, তো ওরাও যখন দেখবে ওরাও খুব খুশি হবে কি নয়, যদি আমাদের কথা বলেছে। আর ওদের সাথে এখনও কন্ট্যাক্ট আছে, মানে আমার বন্ধুত্ব টাচে ওর চট করে নষ্ট হয় না। তো যথারীতি ওরকম গিয়ে গাড়িটা গল্প হয়েছে বলে, প্রথমে আমাদের রুমটা দিয়েছিল, ওটা দিয়েছিল পাহাড়ের একদম মানে পেছনটাতে, মানে এরকম ধাপে 6-7টা কটেজ ছিল, আর একদম পেছনেরটা দিয়েছিল। এবার আমি বললাম, বাবা আমি তো তোমাদের সব থেকে সিনিয়র সিটিজেন মানুষ, আমাকে ওরকম পাহাড়ের উপরে পাঠিও না, বয়স্ক মানুষ আসা যাওয়া করতেই হাঁপিয়ে যাব, আমাকে সামনের দিকে দাও। বলে তারপরে একদম মানে যেখানে মানে ফাংশনটা হবে, স্টেজের ঠিক পেছনেই একটা মানে কটেজ ছিল, ওই মানে কটেজ না মানে হোমস্টে, ওটার দোতলায় আমার ঘর দেয়, মানে সিঁড়ি উঠে আমার ঘর, এদিকে আরও একজনের ঘর, আর এইদিকেও একটা ইনফ্লুয়েন্সারদের ঘর। তো যথারীতি সেদিনকে আমরা খাওয়া দাওয়া করেছি, মানে খাওয়া দাওয়াও সব কিছুই খাওয়া দাওয়া করে। তো বিকালবেলা ফাংশন, মানে কিছু ওয়েল নোন মানে যারা গায়ক ইনফ্লুয়েন্সার তাদেরকেও নিয়ে যাওয়া হয়েছিল, খুব সুন্দর। তার মধ্যে আর পাহাড়ে বৃষ্টি, মানে আমি জাস্ট এক্সপ্রেস করতে পারবো না, মানে আমি না খুব রোম্যান্টিক মানুষ, ঠিক আছে, আর পাহাড়ে বৃষ্টি মানে, আর যেহেতু ওই 4টে মেয়ের সাথে আর ওদের সাথে মানে জমে গেছে একদম, সে গল্পের তো আর শেষ নেই, গল্প খুব মনে হয়। তখন এবার যথারীতি গান টান হচ্ছে, নিচে গেছি আমরা, নাচানাচি করছি, নাচারও ভিডিও আছে, আপনি চাইলে শেয়ার করতে পারেন, আমরা প্রচুর নাচানাচি করেছি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে, হাওয়া টাওয়ার পরে। তারপরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে
প্রথম দিন, এটা আমি ফার্স্ট ডে কথা বলছি। আর জায়গাটা হচ্ছে চারখোল, দার্জিলিংয়ের চারখোল। ওটা একটা ছোট্ট গ্রাম, কিন্তু খুবই সুন্দর। মানে যদি কেউ ভাবে না যে আমি রিল্যাক্স করতে যাব, যে আমার পুরো দুনিয়া থেকে মানে আমি জাস্ট খাবো আর ঘুমাবো, আর ওখানে নেটওয়ার্কেরও ইস্যু আছে, তো বেস্ট জায়গা নিজেকে হারিয়ে ফেলার জন্য। ইভেন ওখানে কিছু কিছু কটেজ আছে, যে কটেজগুলো দেখলে না মানে মনে হয় যেন কোনো রাজবাড়ি টাইপের, এত সুন্দর সুন্দর কটেজ। সেগুলোর গল্প তো আমি একটু পরে আসবো। তো যথারীতি ওরকম খেয়ে দিয়ে মোটামুটি তখন 1-1:30 বাজে, আমরা তখন শুতে গেছি। এবার এত টায়ার্ড, জার্নি করে এসেছি, দুপুরেও ঘুমাইনি, সবাই টায়ার্ড। আর আমার না এমনি ঘুমের সমস্যা, কিন্তু ঘুম আসে তখন মোটামুটি, ঘুম পাটলেও ঘুম ভাঙে না। তো এবার আমি শুয়ে টুয়ে পড়েছি। এবার রাত্রিবেলা তখন মোটামুটি 2:30-3 বাজে হয়তো। রহিতাদি, মানে আমার নাম রনিতা, রহিতাদি। আমি বলছি কী হয়েছে ভাই, কী মানে রাত দুপুরে কী হয়েছে? বলছে কিছু আওয়াজ শুনতে পাচ্ছ? বললাম আওয়াজ কিসের? মানে ঘুমের ঘোরে তখন মানুষের আমার মনে রীতিমতো রাগ হচ্ছে। আর নতুন আলাপ, মানে খুব পুরোনো বন্ধুও না যে ভাই গালাগালি দেবো, সেটা করতে পারছি না, রাগও উঠছে। আর বাচ্চা ছেলে মেয়ে কী দেবো? বলছে রহিতাদি দেখো কিছু একটা হচ্ছে, আওয়াজ হচ্ছে। আমি বলছি কিসের আওয়াজ? বলছে দেখো মানে কুকুর খুব কাঁদছে, আর কুকুর কাঁদলে যেরকম একটা হয় না, যে মানে সে আউ করে কাঁদে, মানে পুরো স্কেরি টাইপের ব্যাপার ওরকম। আমি না কুকুরের কান্না আমি না সত্যি ভূতে বিশ্বাস করি না, মানে ভূত বলে কিছু হয় আমি সাথে একদমই বিশ্বাস করি না, কারণ আমি কোনোদিন আজ অব্দি দেখতেও পাইনি। আমার সঙ্গে ইনসিডেন্ট প্রচুর ঘটেছে, কিন্তু আমি কোনো কিছু দেখতে পাইনি আজ অব্দি। তা বললাম ঠিক আছে ভাই, ভূতেরও পার্টি করার ইচ্ছা হয়েছে, তোরাও পার্টি করেছিস, ভূত কি পার্টি করবে না, এখন ভূত স্টেজে পার্টি করছে বলে আমি ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালবেলা যথারীতি উঠে বলে তুমি তো ঘুমিয়ে পড়লে, জানো সেদিনকে কী হয়েছে? বললাম কী হয়েছে? বলে ছাদের ওপরে, মানে আমরা যেটা ছিলাম দোতলা ঠিক ওপরেই ছাদ, মানে ওখানে মানে সবই দোতলা করে বাড়ি। বলে ছাদের ওপরে নাকি মানে ওই ধাম করে মানে কিছু মানে খুব জোরে পা দিয়ে কেউ গেলে যেরকম হাঁটে না, পুরো ওরমভাবে কিছু না হাঁটছে। তারপরে মানে আমাদের যে ডোর আছে না, আমাদের ডোর, আর বৃষ্টি পড়ছে, তো খুব বৃষ্টি পড়ছে, তো এবার দেখবেন যদি খুব জোরে হাওয়া দেওয়া হয় না দরজা, এমনিতেই কিন্তু একটা প্রেশারে আওয়াজ হয়। বলছে এরকম ঠক করছে। এবার এই আওয়াজগুলো আমি এত ক্লিয়ারলি কেন বলতে পারছি, সেটা আমি পরের দিনে রাতটায় আসছি। এবার সেদিনকে আমি বললাম তোদের সব মাথা খারাপ হয়ে গেছে, তোরা সব ইয়াং জেনারেশন ভুলভাল বকছিস, ছাড় তো। বলে আমি সত্যি সেদিনকে ব্যাপারটা পুরো ইগনোর মেরেছি, আমি কিচ্ছু মানে করিনি। সেখানে যথারীতি আমরা সাইট সিনে গেছি, ঘুরেছি ফিরেছি, এসেছি। আবার বিকালে আমাদের অনুষ্ঠান ছিল, গান বাজনা, মানে যে যার মতো নাচবে হয়ে যেন যা হয়। আর সবই মোটামুটি ইয়াং ক্রাউড ছিল, মানে ওই মানে 20 to 35 মধ্যেই সব ক্রাউড ছিল, মানে 40 ম্যাক্সিমাম 40, তাও 40-রও বেশি লোক ছিল না, মানে খুবই কম লোক ছিল 40-র। খুব আনন্দ করেছি, মানে মন খুলে আনন্দ করেছি। তো তারপরে পরের দিন রুমে এসে এবার আমরা সবাই মানে আমি কি করি, ওরা কি করে, সব গল্প করছি, আড্ডা দিতে মোটামুটি তখন অলরেডি 2 বাজে। এবার যখন 2 বাজে, আর মানে পরপর 3 দিনই শুরুটা হয়েছে 2 থেকে, মানে 2 to 4, মানে যাই হচ্ছে, মানে মেবি ভূতদের হয়তো ওই সময়টা ওয়েক আপ অ্যালার্ম কিছু বাজে হয়তো, জানি না। সেদিনকে কী হয়েছে, আমাকে বলছে রহিতাদি শুনতে পাচ্ছ? আমি না সেদিনকে আমি যে শুনতে পাচ্ছি, কি বলে তুমি তার কথা বলে চুপ। বলছে হ্যাঁ দেখো ধম করে আওয়াজ হচ্ছে। এবার ওই যে একটা আওয়াজ হয় না, মানে আমি যদি এরকমভাবে পাটা ফেলি, একটু জোরে যদি পাটা ফেলি, একটা ধাম করে আওয়াজ হয়, তো এটা যদি কোনো হেভি ওয়েট কেউ কিছু ফেলে ওরকম একটা আওয়াজ হয়। ওই আওয়াজটা আমিও শুনতে পেয়েছি। এবার আমি না একটু ডেসপারেট টাইপের, মানে যেহেতু আমি ভূতে বিশ্বাস করি না, ভাবলাম ধুর যারা আমি গিয়ে দেখবো। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আমি ছাতা নিয়ে, মোবাইলের টর্চ নিয়ে আমি, আর ওদের না মানে এরকম ঘরটার ওপরটাতে ওরকম মানে শেড টাইপের, মানে কি মানে ঢালাই করা, মানে প্রপার না, তো মানে ওপরে ওঠা যায়। আমি ওপরে উঠে দেখছি একটা কুকুর শুধু শুয়ে আছে, মানে একটু শেড মতো না, ওর তলায় বৃষ্টি পড়ছে, ও শুয়ে আছে। মানে একজন যে হাঁটবে 3-4 জন সেরকম কিন্তু কাউকে আমি দেখতে পাইনি। আমি আবার নিচে মানে ধর ফালতু, তোদের না রাত হলেই তোদের যে কী হয়, ফালতু মাথা খাস, ঘুমিয়ে পড়তো। বলছে না ঘুমাবো না, আজকে উদ্ধার করেই ছাড়বো, কী আছে। তারপরে বলছে ওই দেখো সামনে। এবার আমরা যে হোটেলটায় মানে যে হোমস্টেটায় আছি, হোমস্টেটার সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা ঘুরে নিচে যাচ্ছে, আর ওটা হচ্ছে চারখোলের সুসাইড পয়েন্ট। ওটা প্রথম দিন এসে আমরা জানিয়েছিলাম ওটা সুসাইড পয়েন্ট। ওরা দেখতে পাচ্ছে যে ওখানে অনেকে না হাঁটছে,
আচ্ছা, আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে, ওরা দেখতে পাচ্ছে ওখানে। আর এটা একজন না, টোটাল 4 জন দেখছে, কিন্তু আমি বাদে, যে হাঁটছে, অনেকে মিলে হাঁটছে। এবার আমার তো গেছে মাথা গরম হয়ে, আমি এমনিতে একটু ডেসপারেট টাইপের, আমি বলছি কোথায় হাঁটছে আমি গিয়ে দেখবো বলে আমি ছাতা নিয়ে মোবাইল জ্বালিয়ে আমি নিচে চলে গেছি। মানে আমার ওখান দিয়ে নেবে এরমভাবে রাস্তা, পাহাড়ি এরকম রাস্তাগুলো হয়, নেবে আমি গেছি, গিয়ে আমি বলছি কোথায় কী আছে, কিচ্ছু নেই তোরা ভালো, আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলছি। হঠাৎ করে ওরা পেছন থেকে মানে 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 আমি রাস্তার এখানে, ওরা এখানে কটেজের দাঁড়িয়ে আছে, আমাকে বলছে রনিতাদি তুমি তাড়াতাড়ি আসো, রনিতাদি তুমি, মানে লিটারালি না, মানে একটা স্কেরি, মানে মানে একটা ঊর্ধ্বশ্বাসে মানুষ চেঁচায় না, যে মানে কিছু একটাতে, তুমি এক্ষুনি আসো, তোমাকে ওরা নিয়ে যাবে, তুমি এক্ষুনি এসো, মানে ওরা 3-4 জনে মিলে চেঁচাচ্ছে আমাকে জন্য। আমি যে চেঁচাচ্ছিস কেন, কিছুই তো নেই, বলছি তোমাকে নিয়ে যাবে, তুমি এক্ষুনি, তোমাকে আমাদের দিব্যি, তুমি এক্ষুনি আসো। না সবগুলোর মাথা খারাপ হয়েছে, না ঘুমিয়ে ঘুমিয়ে পাগল হয়ে গেছে। বলে আমি ঘরে আবার এসছি, এসে বলছে তুমি কেন গেছো, তুমি জানো ওখানে কতজন ছিল? বলে আমি কোথায় কে ছিল? বলছে ছিল। আমি কিন্তু তখনও কিচ্ছু দেখিনি, আমি মিথ্যে কথা বলবো না যে আমি দেখেছি ফিল করেছি, কিচ্ছু কিন্তু না। আমি যথারীতি ঘরে চলে এসেছি, আসার পরে ওই দিনকে শুয়ে পড়েছি, শুয়ে পড়ে পরের দিন, অ্যাকচুয়ালি আমার 3 দিনে ওদের সাথে প্যাকেজ ছিল, বাকি যে 4 জনের কথা বললাম তাদের মধ্যে 3 জনের পরের দিন ভোরবেলা ওরা বেরিয়ে যাবে, আর আমি আর আরেকটা যে মেয়ে যার সাথে ওখানে আমার আলাপ, আমরা দুজনে ওখানে থাকবো। রুমটা 5 জনের রুম, মানে যথেষ্ট বড় রুম। তো ওরা বেরিয়ে গেছে, স্বাভাবিক। আমাদের একটু মন খারাপ যে 2 দিন ধরে আড্ডা দিয়ে হুট করে বেরিয়ে গেল, যাই হোক। তো সেদিনকে যখন বিকালে আবার খাওয়া দাওয়া হয়ে আনা, তখন সেখানে আমাদের একটু সত্যি, আমার আর ওই মেয়েটার একটু, আমি ওই মেয়েটারও নাম নিচ্ছি না, কারণ ওর বন্ধুর সাথে এসেছিলো, সোশ্যাল মিডিয়া এগুলো হওয়া করা উচিত না, যাই হোক। তো এবার ওরকম আমরা গিয়ে তখন 10টার মধ্যে আমার রুমে ঢুকে, আর সেদিনকে না অস্বাভাবিক বৃষ্টি হয়েছিল, মানে 2 দিন বৃষ্টি হয়েছে, বাট সেদিনকে না একটা ঝোড়ো হাওয়ার বৃষ্টি, মানে কী বলবো, মানে সে মানে উড়িয়ে নিয়ে যাবে এরকম। সেজন্য ওই মানে যে স্টেজটাও ছিল, স্টেজটাও বন্ধ করে দেওয়া হলো, যেহেতু এত বৃষ্টি হচ্ছে। তো আমরা রুমে এসে গল্প, ওদের কথা বলছি, ওদেরকে ফোন করছি, ওরা তো বাড়ি চলে গেছে অলরেডি, ফোন করছি, গল্প করছি, এটাই করছি, করতে করতে হঠাৎ করে অল অফ আ সাডেন, মানে রাত্রি মানে শান্ত, যেহেতু বৃষ্টিটা সবাই ঠান্ডা হয়ে যাবে। আমার এদিকে রুমে 3টে মেয়ে, এদিকে ইনফ্লুয়েন্সাররা আছে, এবার সবাই হয়তো ওদিকে মতন করে আনন্দ করছে, সেটা তো আমি ঠিক বলতে পারবো না। কল দিয়ে যখন জল পড়ে না, আমি জানি না মানে ভূতেদের সাথে জলের হয়তো কোনো পার্সোনাল রিলেশন আছে, একটা টপ টপ করে পড়ে একটা আওয়াজ হয়, আরেকটা আওয়াজ হয় যে মানে কেউ কলটা খুললো, ঝরঝর করে পড়লো, বন্ধ করে দিল, ঠিক আছে, মানে দুটো, মানে আমরা যখন স্নান করার জন্য কল খুলি তখন তো একটা জোরে বালতির মধ্যে জল পড়ে, বাট না ওই দিনকে ওই আওয়াজটা আমিও শুনেছি, আমার পাশে যে মেয়েটা, সেও শুনেছে, তার যে বন্ধু আছে সেও শুনেছে। বলছে দেখো আমি কিন্তু 2 দিন ধরে তোমাকে বলছি কিছু আছে। আমি বললাম না ভাই প্লিজ ক্ষমা কর, আর পাচ্ছি না, কিছু নেই এর মুখানে আর, মানে ইভেন ইন দ্য মিনটাইম আমাদের ঘরে জলও শেষ হয়ে গেছে, মানে জল শেষ হয়ে যায়, তখন মোটামুটি 10:30 11টা বাজে, 11টাই বাজে, 10:30 না 11টা বাজে, মানে তখন নিচে আমাদের যে ওকে না কন্টিনিউ দরজা ঠক ঠক ঠকটা, মানে ধরো না 10-15 মিনিট ধরে দরজা ঠকঠক করেছি, বাট দরজা খোলেনি। কেন খোলেনি সেটা আমি পরে আসছি। এবার জল তেষ্টা পেয়েছে যথারীতি, আবার আমাদের যে কোঅর্ডিনেটর, মানে যার থ্রুতে আমরা ওখানে গেছিলাম একজন, তাকে ফোন করা হলো, সে বললো যে ঠিক আছে আমাদের রুমে জল আছে, আমরা আসছি, এসে দিয়ে যাবো, বলে 3-4 জন মিলে এসে আমাদের দিয়ে গেল, কারণ জল নেই রুমে, কী করবো, রাত্রিবেলা বৃষ্টিও পড়ছে বলে। ওই রাতে ওই শোনার পরে আমরা তখন বলছি যে তাহলে আজ রাত্রিবেলা দেখতে হবে কী আছে, মানে মনে একটা কিউরিওসিটি, খুব কৌতূহল। তারপরে গল্প করছি, কিছু হয়নি এমনি। তারপরে মোটামুটি 1-1:30 আমাদেরও ঘুম পেয়ে গেছে, এত হই সাইট সিন করা সব কিছুর মধ্যে আমরা শুয়ে পড়েছি। যেই শুয়েছি মোটামুটি তখন 2:30 তো বাজে, কারণ আমি যখন আমি মোবাইলটা নিয়ে হাতে দেখলাম, আমার পরিষ্কার মনে আছে 2:10, পরিষ্কার মনে আছে আমার হাতে মোবাইলটা যখন আমি দেখলাম। দেখছি দেখবো না আমি, মানে একটা আওয়াজ কীরকম বলবো, মানে কোনো কিছুতে মানে দেয়ালে যদি স্ক্র্যাচ করে না, মানে এই যে এরমভাবে কোনো স্ক্র্যাচ করলে যে একটা আওয়াজ হয়, মানে ওরমভাবে দেয়ালে কেউ আঁচড়াচ্ছে, মানে প্রপার কেউ আঁচড়ানোর আওয়াজ। আর যেহেতু বৃষ্টি পড়ছে, পুরো পিন ড্রপ সাইলেন্ট বাইরেটা, আর ওখানে না দেয়ালগুলো হচ্ছে পুরো কাঠের দেওয়াল, মানে কোনো কিন্তু মানে এরকম সিমেন্টের দেওয়াল না, পুরো কাঠের, মানে একটা টকা মারলেও শোনা যায়, ওরম পুরো আঁচড়াচ্ছে, মানে কেউ দরজা খোলার জন্য, আমি ভেবেছি তো বাইরে কুকুর শুয়ে থাকে, তো হয়তো কুকুর আঁচড়াচ্ছে। দরজা খুলেছি, দেখছি না কেউ নেই, আবার বন্ধ করেছি। ইন দ্য মিন টাইম বাথরুমে ওরকম ওই মানে ফোর্সে কেউ কল খুলছে,
কল বন্ধ করে দিচ্ছে। ঢুকছি, দেখছি বাথরুমের বালতি পুরো শুকনো, কিচ্ছু নেই বাথরুম, কিন্তু প্রপার আমরা তাহলে পাশের ঘরে হয়তো ওরা, কিন্তু পাহাড়ের মধ্যে তো গায়ে গায়ে সব কলের আওয়াজে জল শোনা যায় না। তারপরে ওরা দুজনে শুয়ে পড়ে, আমি বলছি না আজকে আমি দেখেই ছাড়বো, কে আছে আমি দেখবো আজকে বলে আমি রাতে জেগে আমি মোবাইল স্ক্রল করছি যে আমি। তারপরে আবার টপ 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 ওরকম আওয়াজ, ভালো কথা। আমি বাথরুমে আবার গেছি। এবার যখন আমি বাথরুমে গেছি, অ্যালোভেরা জেল হয় না, যেগুলো অ্যালোভেরা কাটলে যে জেলটা বেরোয়, কলের মধ্যে দিয়ে জল পড়ছে না, কিন্তু কী বলবো, যেহেতু অন্ধকার পুরো, ওটা তো বোঝা যাচ্ছে না যে ওটা কী, আমি যখন হাত দিচ্ছি, যে আমি হাতে যখন সরাচ্ছি, এরকম না পুরো জেলের মতন, ওটা কিন্তু জল না। এবার কল দিয়ে তার জেল বেরোবে না, এটা বাট অবভিয়াস, কিন্তু পুরো জেলের মতন। আমি ভালো, আমারও মাথাটা হয়তো গেছে, ঘুমের চোটে এতটা হাঁটাঘাটি হচ্ছে, আমার গিয়ে এবার ঘুমিয়ে পড়া উচিত। সেই আমি গিয়ে মোবাইলটা বন্ধ করে, আমি তখন মোটামুটি 3টে বাজে, আমি শুতে গেছি। কুকুরের একটা অস্বাভাবিক কান্না, সেটা একটা কুকুর না, কিছু না হলো 4-5টা কুকুরের অস্বাভাবিক কান্না। আমি যখন দরজা খুলেছি না, ঠিক আমাদের দোতলায় ঠিক নিচটায়, আমাদের দরজা আমাদের রুমটার ঠিক নিচটায় বসে ওরা কাঁদছে। বলে যে কুকুর সেন্স করতে পারে কোনো নেগেটিভ পজিটিভ এনার্জি, ওরা তো সেন্স করতে পারে না, যেন বলে যে অ্যানিমালরা আগে ওটা করে, হয়তো ওটা কিছু বুঝেছিল। তখন আমার মনে হয়েছে মেবি কিছু হয়তো আছে, কিন্তু সেটা কী করে বুঝবো? তখন আমি ওদেরকে ডাকলাম, এই শোনো না কী আছে বলো তো, যেহেতু প্রথম আলাপ, আগে তো তুই তো কারি ওরমভাবে করা যায় না, আমি মেয়েটাকে ডাকছি। তারপরে ওর বন্ধুটা ওই খাটে, আমি আর মেয়েটা এই খাটে শুয়ে আছি। বলছে দেখো হয়তো তোমাকে কিন্তু কদিন ধরে আমি বলছি, 2 দিন ধরে কিছু হচ্ছে। শোনো, যে হচ্ছে হোক, সামনে আসতে গেলে আসুক, নাহলে ভাল লাগছে না, আর বিরক্ত করে মারছে 2 দিন ধরে, কালকে চলে যাবো, আজকেও ঘুমাতে দেবে না। আমি না শুধু ওই কথাটা বলেছি, বলার পরে আমার গুজবাম্পস দিচ্ছে। বলার পরে রুমে একটা লাইট ছিল, ঠিক আছে, কিন্তু পুরো চারকোলা কিন্তু বৃষ্টি পড়ছে বলে ওই সন্ধ্যে ওই যে কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট কিন্তু নেক্সট ডে আসছে, কারেন্ট নেই। কিন্তু আমি যে ভিডিওটা শেয়ার করেছি আপনার সাথে, সেটা আপনি চাইলে দেখাতে পারেন অডিয়েন্সটা, আমার কোনো আপত্তি নেই। লিটারালি ওটা পুরো জ্বলছে নিভছে। আমরা 3জন কিন্তু রুমের বাইরে, আমরা যে রুমের বাইরে তারও প্রমাণ আছে, আমি যে ভিডিওটা দিয়েছি। রুমের ওই লাইটটা না, যখন প্রথমে রুমে বসে রুমের লাইটটা জ্বলছে নিভছে। মোবাইলে হনুমান চালিসা চালিয়েছি, যে হনুমান চালিসাটা চালিয়েছি তখন কিন্তু আর কিচ্ছু হচ্ছে না, লাইট অন্ধকার, কারণ যেহেতু কারেন্ট নেই তো অন্ধকার। যে হনুমান চালিসা বন্ধ করে দিচ্ছি, আবার ওরকম লাইট জ্বলছে নিভছে, পুরো। ইভেন আমি ফেসবুক লাইভও করেছি, কিন্তু আমি জানি না কারণবশত হয়তো ওটা ডিলিট হয়ে গেছে না ডাউনলোড, এরকম কিছু একটা সমস্যা হয়েছে হয়তো। আমরা না লিটারালি আমরা 3জন ভয় পেয়ে বারান্দায় চলে এসেছি। ওই 3টে থেকে অলমোস্ট 5টা অবধি আমরা বারান্দায় বসা, আর রীতিমতো হনুমান চালিসা চালাচ্ছি, ওটা পুরো অন্ধকার, পুরো রুম অন্ধকার। যে হনুমান চালিসা অফ করছি, জ্বলছে নিভছে, এটা হয়েছে পুরো গেল। তা আমরা তো বাচ্চাটা রুমে ঢুকিনি, হয়ে গেছে আমাদের সব। পরের দিন সকালের দিয়ে লাইট মুরগি ফুরগি দেখেছি, সূর্য উঠেছে, তারপরে আমরা ঘুমাতে গেছি। কারণ সেই দিনকে এমনিতে আমরা কোথাও সাইট সিন ছিল না আমাদের, একবারে বেরিয়ে যাবো আমরা, খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে টোরে কাউকে কিচ্ছু বলিনি আমরা। যারা আমার সাথে গেছে তারা ফার্স্ট কী বলবো, যারা রুমে ছিল তারা তো জানে, বাট ওখানে যতজন ছিল বাকি আরও যারা 60 জন কি 40 জন, তারা আমার এই পডকাস্টটা তারা রিলেট করতে পারবে যে জিনিসটা অ্যাকচুয়ালি কী হয়েছিল বলে আমরা যথারীতি বাড়ি চলে এসে। আমার যথারীতি আমার আবার টিকিট নেই, কারণ যেহেতু আমার তো টিকিট কাটা হয়নি। তো আমার একটা বান্ধবী আছে, বান্ধবীর হাজব্যান্ড, উনি সেদিনকে ওই ট্রেনেই ফিরছিলেন। দাদা ভীষণ ভালো। তো তখন দাদা, কারণবশত ওনার নামও নিতে পারছি না আমি, বাট সিরিয়াসলি থ্যাংক ইউ সেদিনকার জন্য দাদা, তুমি খুবই হেল্প করেছিলে, নাহলে আমার কী হতো কে জানে। তো তখন দাদা বলল, না তুমি তো একজন একটা মেয়ে কীভাবে এরমভাবে এতে করে, তখন বাড়ি হয়ে গেল সব আনন্দ হইচই করে টোরে বাড়ি যে যার মতন। আমি এনজিপি নেমে গেলাম, এনজিপি থেকে শিয়ালদা এলাম, শিয়ালদা করে বাড়ি গেলাম। বাড়িতে এসছি, বাট সকালবেলা তো ট্রেনগুলো সব ভোরবেলা ঢোকায়। ঘরে এসছি ফ্রেশ ট্রেশ হয়ে টান করে। আর আমি না অস্বাভাবিক ঠাকুর, কেউ বললে হয়তো বিশ্বাস করবে না, কি বলবো, লোকের কাছে ভোলে বাবা হয়তো ভগবান কিংবা
মন্দিরে গিয়ে কিছু হাত জোর করে চায়। আমার ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি ব্যাপারটা অন্য। সে আমার বন্ধু, সে আমার বাবা, মানে বাবার বাড়িতে গেলে বাবাকে কাছে কিছু চাইতে হয় না, বাবা জানে আমি কি চাই। এটা কিন্তু আমি মানে ভীষণ আমার মানে ভোলে বাবার সাথে আমার মানে একটা কানেকশন আছে। মানে এই যে আমার এখানে ট্যাটুও আছে বাবা, মানে আমি অন্ধ ভক্ত আমার ভোলে বাবার। তো আমি ঘরেতে আমি ঘরে ঢুকেই না মানে স্নান টান করে আগে আমি মানে বাবার মাথায় জল ঢালি, মানে আমার ঘরে ছিল বাবার মাথায় জল ঢালি। সেদিনকে কী হয়েছে, আমার একটা ছোটো রূপোর গ্লাস আছে, ওই গ্লাসটা করে সবসময় বাবার মাথায় আমি জল ঢালি, কারণ আমি আমার চন্দ্র তো রূপো দিয়ে জল ঢাললে বলে মাথা শান্ত, আমি একটুখানি রাগি। তো আমি সেদিনকে কি না কারণবশত না ওই গ্লাসটা খুঁজেই পাইনি, কিন্তু কোনোদিন আমার কিন্তু এরকম হয় না যে, আর আমি গ্লাসটা না তামা দিয়ে বাবার মাথায় জল ঢালতেও নেই, তো আমি ঢালিও নি। আমি সেখানে গেলাম এমনি প্রণাম করে, আমি তো সত্যি কিছু ভাবিও নি। আমি টায়ার্ড ছিলাম, দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার পরে বিকেলবেলা মানে সন্ধে নাগাদ আমার ছেলে রাখছে মাম্মা, আমাকে মাম্মা বলে, মাম্মা। আমি বলছি বাবা কী হয়েছে? বলছে আমার ফিশ বেহোশ হয়ে গেছে। মানে আমার ঘরে না অ্যাকোরিয়াম আছে, মানে না অ্যাকোরিয়াম ছিল, সরি এখন নেই, ছিল। তো আমার একটা না ফাইটারের অ্যাকোরিয়াম আলাদা আছে আর গোল্ড ফিশের অ্যাকোরিয়াম, কারণ ফাইটার গোল্ড ফিশকে তো একসাথে রাখা যাবে না। যেদিনকে আমি ঢুকেছি সেই দিনকেরই বিকেলের কথা বলছি, গোল্ড ফিশ দুটো মারা যায়। আচ্ছা, এবার আমি ভাবছি আমি ছিলাম না, খাওয়াতে অত ওভার খাইয়ে দিয়েছে, কিছু হয়ে গেছে, সেই জন্য মারা গেছে। এবার আমার ছেলের তো কি কান্না, আমার ফিশ বেহোশ হয়ে গেছে, মানে ও মরা কথাটা বলতে পারে না, বেহোশ বলে। তো আমি সত্যি তখনও কিন্তু আমি কিচ্ছু ভাবিনি, মারা যাচ্ছে। আমি আবার পরের দিন গিয়ে আমি ফ্রেশ করে দিয়ে আবার নতুন নিয়ে এসে রেখেছি। আর ওনা মাছ খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে আমার ছেলে মাছ। তো হয়ে গেছে যথারীতি। ইন্টারমিডিয়েট আমি আবার মানে আমি কিন্তু আমার নর্মাল লাইফে ফিরে এসেছি, মানে সকালে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, পড়তে নিয়ে যাওয়া, এই সব কিছু চলছে। কিন্তু ওই যে আমার যে রূপোর গ্লাসটা বাবার, ওটা কিন্তু আমি খুঁজে পাইনি, 3 দিন হয়ে গেছে, ঠিক আছে। তার জন্য মানে বাবাকে যে অভিষেক করা সেটাও আমার করা হয়নি। মানে কেন হয়নি সেটা কিন্তু কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নেই, হয়নি। এটা কিন্তু কোনো দিন আজ অবধি হয়নি যে আমি বাবাকে পুজো করিনি, এটা কিন্তু কোনো দিন হয়নি। সেদিনকে মানে ওই 3টে দিন আমি জানি। তারপরে এবার কি হলো, আমার ড্রয়িং রুমে একটা ঘড়ি, কিচেনে একটা ঘড়ি, বেডরুমে একটা ঘড়ি, ছেলের রুমে একটা ঘড়ি, মানে ওয়াল ক্লক, একসাথে 4টে ওয়াল ক্লক তো খারাপ হতে পারে না, কখনো পসিবল? কোনোদিন পসিবল না। আমার 4টে ওয়াল ক্লক একসাথে বন্ধ। তখনও ভাবিনি, আনলাম যে বাবা 4টের ব্যাটারি একসাথে গেলো, আবার 4টে ব্যাটারি কিনতে হবে, বলে কিনে এনে আমি আবার লাগালাম, আবার 2 দিন পরে 4টে ব্যাটারি খারাপ। বললাম বাবা মানে আমি আবার তাহলে কি নতুন ঘড়ি, বাবাকে বললাম তাহলে কি নতুন ঘড়ি কিনবো, দেখো এরকম নষ্ট হচ্ছে। না আসলে মনে হয় কিছু হয়তো হয়েছে প্রবলেম, ঠিক আছে দেখা যাক। ওয়াশিং মেশিন, আমার ঘরে ওয়াশিং মেশিন, নতুন ওয়াশিং মেশিন, পুরনোও না, 7-8 মাস হয়েছে হয়তো। মানে আমি এটা বলছি মে মাসের মিডিলের ইনসিডেন্ট। আর ওয়াশিং মেশিনটা কেনা হয় তার আগের বার দিওয়ালিতে, মানে বেশি দিন হয়নি, আমার ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেল, ঠিক আছে। ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেল, 2 দিন পড়লো, তারপরে ওয়াশিং মেশিন লোক এলো ঠিক করলো। একদিনকে ওটা শনিবার আমি এত কনফিডেন্টলি কেন বলছি, কারণ শনিবার আমার ছেলে অ্যাবাকাস ক্লাস থাকে, আমি ওকে নিয়ে ব্যারাকপুর যাই, শোন না ওরা অ্যাবাকাস ক্লাসটা থাকে। আমাকে আমার সোসাইটি থেকে ফোন করছে যে রনিতা তোমার রুম সে না মতলব ধোঁয়া নিকল রা হ্যায়। আমার তো ব্যারাকপুরে হয়ে গেছে, ধোঁয়া নিকল রা হ্যায় মানে, তাহলে ভাবিয়া मतलब আমি তখন সোসাইটিতে বললাম যে আমি যেহেতু সোসাইটিতে থাকি, তাহলে আপ তালা খোলকে আপ লোক আন্দার যাও, কারণ অবভিয়াসলি কিছুটা হলে তো তখন একটা ইয়ে হয়ে যাবে। আমার ফ্রিজ আর ওয়াশিং মেশিন তো একসাথে কেনা, মানে দিওয়ালিতে কেনা, 2023 দিওয়ালিতে কেনা, মানে 2024 ঘটনা বলছি, কিন্তু খারাপ হওয়ার কথা না। আর আমার বড় মানে যে ভালো যে ফ্রিজগুলো মানে টাচ প্যানেলওয়ালা, পেছনে মানে ফ্রিজের পেছনে আগুন লেগে পুরো পুড়ে গেছে পেছনটা। আচ্ছা, মানে এরকম ইনসিডেন্ট। তখন এসে ওরা মানে আমি তখন আসতে তো সময় লাগবে, ওরা এসে সব টিয়ে করে টোয়েছে। তারপরে তখন আমি কিচ্ছু বুঝিনি, কিচ্ছু না, বলছি এবার এরমভাবে চলছে। তার কিছুদিন পরে আমার ওই ফাইটার দুটো মারা গেল, ফাইটার যে ফিশ ছিল মারা গেল। মানে আমার এই ফিশ মানে মাছ মারা যাওয়ার
এই জিনিসটা আমার দুবার হয়েছে, মানে আমি দুবার কিনেছি, দুবার মারা গেছে। এবার আমি তারপরে ভাবলাম তো তার কিনবোই না, আমি হয়তো গরমে আমি টেক কেয়ার করতে পারছি না, সেজন্য হয়তো মারা যাচ্ছে। কিন্তু মাছ কিন্তু আমার অনেক বছর থেকেই পোষা, মানে আমার 2018 থেকে আমি মাছ পুষি, কোনো দিন কিন্তু এরকম মারা যায়নি। হয়তো কোনো দিন একটা মারা গেল, ইটস এ ডিফারেন্ট থিং, কিন্তু এরকম কোনো দিন হয়নি যে মানে বারবার কিনলাম বারবার মারা গেছে। আমার ছেলেকে একটা মেয়ে পড়ায়, মানে তখন পড়াতো, মেয়েটার এখন বিয়ে হয়ে গেছে, এই বছরই মেয়েটার বিয়ে হয়েছে। ও মানে এটা কিন্তু পুরো মেয়ে, মানে পুরো ইনসিডেন্টটা কিন্তু মানে এই ফ্রিজ হয়ে যাওয়া এগুলো কিন্তু হচ্ছে পুরো মে মাসটা জুড়ে। আর ইন দ্য মেন টাইম আমি কিন্তু ভাত খেতে পারছি না, মানে ভাত, রুটি, তরকারি, সবজি, মানে যেগুলো প্রপার আমরা খাই, মানে রেস্টুরেন্টেরও। ইভেন আমি তো ভীষণ খাদ্য রসিক, মানে বিরিয়ানি শুনলেই তো আমার মানে এরকম মানে এত একটা বাটি মানে জল পড়ে যায়। কিন্তু আমি কিচ্ছু খেতে পারছি না। খেতে পারছি কি মানে হয়তো ফল, জুস, এরকম কিছু খেতে পারছি, মানে সলিড কিছু খেতে পারছি না। মানে আমি এরকম একটা গোলুমলু একটা মানুষ, আমি 2 মাসে না মানে আমি না পুরো রোগা হয়ে গেছিলাম। আমার বর আমাকে বলো তুমি কি ডায়েট করছো, আর আমার বর না মানে বিশ্বাস করে না এসব, মানে আমি যখন বিশ্বাস করি না টিকটিকেও টিকটিক করলো। আমার বর একদম বিশ্বাস করে না। তো যথারীতি এটা জুনের, মানে আমি জুনের মিডে বলছি, জুনের মিডে যখন মানে সামার ভ্যাকেশনের পরে স্কুলটা আবার খুলবে, কারণ পুরো সামার ভ্যাকেশন পড়েছে, খুলবে স্কুলটা। তখন ওই মেয়েটা আমার দিদি আমার না তোমার না জিনিসগুলো না ঠিক লাগছে না। ও আমাকে একটা জায়গার কথা বললো, মানে একটা মাচারের কথা বললো, আমি সেটা এখন এখানে বলছি না, কারণ যদিও একটা এরিয়ার ব্যাপার থাকে, এই ব্যাপার থাকে, মানে আমাদের নর্থের মধ্যেই, আমি নর্থে থাকি, নর্থের মধ্যেই বলো তুমি না ওখানে গিয়ে একবার কথা বলো। এবার তুমি দেখো, তুমি তো এত ডাক্তার ওষুধ করছো, আর ইন দ্য মিন টাইম এই 1.5 মাসে মানে আমি কোনো ব্লাড টেস্ট বাকি নেই, কোনো মানে মানে মাথা থেকে পা অবধি ইসিজি যা যা করো সব করেছি, যে আমি কেন খেতে পাচ্ছি না, মানে আমার খাবার দেখলেই বমি। আমি তো একটা টাইমে ভেবেছিলাম হয়তো আমার কিডনি খারাপ হয়ে গেছে, আমার সুগার হয়ে গেছে, আমার লিভার খারাপ হয়ে গেছে, মানে যা যা একটা বাঙালি ঘরে যখন আছে। তারপরে আমি এটা বললাম আমার তো হয়তো গ্যাস হয়ে গেছে, গ্যাসের জন্য যা যা হয় বাঙালিদের। হ্যাঁ, কিন্তু কিচ্ছু আসেনি, ঠাকুরের দয়া বলতে নেই, আমার রিপোর্টে কিচ্ছু আসেনি। তো ওরকম আর ওটা আমি ফ্রাইডে গেছিলাম, না ফ্রাইডে না, আমি থার্সডে গেছিলাম, কারণ আমাকে ওই মেয়েটা বলেছিল দিদি তুমি থার্সডে যাবে, ফ্রাইডে না, ফ্রাইডে যে তোরা নামাজ পড়ে তোদের অনেকটা লেট হবে, আর তুমি দিনের আলো থাকতে থাকতে কিন্তু যাবে, মানে তুমি অন্ধকার হয়ে গেলে কিন্তু যাবে না। বলেছে ঠিক আছে, এত কিছু তো করছি, এটাও করি। আমি কিন্তু কোনো দিন আজ অব্দি যাইনি কোনো মাঝে, যেটা আমি মানে বাবার অন্ধভক্ত, মানে আমি কোনো ধর্মের ব্যাপারে যাচ্ছি না, কিন্তু আমি যাইনি, এবং গেছি, অবশ্যই গেছি। গিয়ে আমি এবার ওদের ওই একটা থাকে না সমাধি মতন, হ্যাঁ, সমাধির পাশেই ঝাড়ায় সবাইকে। তো আমি না মানে জাস্ট ওই গেটটা দিয়ে ঢুকেছি, ঢুকে না ওই সমাধির জায়গাটা ঢুকবো আমি, মানে এই গেটটা, এই সমাধিটা আমি এখানে ঢুকবো, ভেতর থেকে উনি আমাকে বলছেন ওই রুক যা, যিনি ঝাড়ছেন সবাইকে বলছেন ওই রুক যা। তাই ভাবলাম হয়তো মেয়েদের ঢুকতে নেই কি এরকম কিছু তো হয়তো নিয়ম আছে, আমি তো কোনোদিন যাইনি, আমি জানিও না, আমার জানাও সম্ভব না, হয়তো মাথা ঢাকার ব্যাপার থেকে কিংবা কোনো ড্রেসের ব্যাপার থেকে আমি বাইরেটাই ওখানে বসে আছি। তো উনি মোটামুটি 1-1.5 ঘন্টা পরে উনি বেরোন, ওনার যা যা সব নিয়ম টিয়ম আছে করে উনি বেরোলেন। বেরিয়ে ওনাদের হাতে না একটা মানে ঝ্যাঁটা টাইপেরই কিছু একটা অনেক মানে থাকে, ওটা না আমার মাথায় দিল, মাথায় দিয়ে উনি না কিছু একটা মন্ত্র সামথিং কিছু একটা হয়তো বললো, বলে আমাকে বললো, মানে এমনভাবে দিয়ে বললো তেরে সাথ তো পাহাড় সে আয়া হ্যাঁ। আচ্ছা, আমি না ওনার দিকে, হ্যাঁ মানে আমি এটা বলছি জুনের 15 তারিখের ইনসিডেন্ট, 15-16 তারিখ, মানে আমার ছেলের 17 তারিখ জুন খুলবে, তার মানে স্কুল খোলার 2-3 দিন আগের ইনসিডেন্ট, মানে 1.5 মাস পরে। আর উনি আমায় চেনেনও না, জানেনও না, মানে আমার ফেসবুকে উনি নেই যে উনি আমার ফেসবুকে স্টক করবেন, উনি কিচ্ছু জানে না। আমার মাথায় জাস্ট শুনো তেরে সাথ তো পাহাড় সে আয়া হ্যাঁ। আমি বললাম आपको कैसे पता कि मैं पहाड़ गई थी? बेटा मेरे को सब पता है, तू पहाड़ गई थी, तेरे साथ पहाड़ से आया है, और इसको मैं नहीं हटा सकता, मैं तेरे को किसी का नंबर दे रहा हूँ, अभी फ़िलहाल के लिए तू घर जा, पर तुझे उससे बात करनी पड़ेगी, ये मेरे बस से बाहर है। बोले उनी আমাকে জল পোড়া আর নুনের প্যাকেট কিনে আনতে, আর একটা বিসলেরি ওয়াটার কিনে আনতে। তো উনি ওখানে কিছু মন্ত্রতন্ত্র দিয়ে দিলেন, আর ওটা না কিছুটা আমাকে ওখানে খাওয়ালেন, জলটা বলে এটা খেতে, আর নুনটা দিলেন, আর আমাকে না ধূপকাঠি, যেটা ধূপকাঠি নর্মাল যে ধূপকাঠি বলো কিনে আনতে, বলে উনি ওটা কিছু মানে মন্ত্রপুক্ত করে টোরে দিলেন, দিয়ে বললেন যে রোজ রাত্রিবেলা 12টার সময় পুরো স্নান করে, মানে সাদা প্রপার স্নান করে ইয়ে হয়ে ওটাকে জ্বালাতে। ঠিক আছে,
আমি নিয়েছি, নিয়ে ব্যাগে ট্যাগে ঢুকেছি, জলটা খেয়েছি কিন্তু ওখানে বসেই কিন্তু মসজিদে জলটা খেয়েছি। খেয়ে আমি মসজিদ থেকে যথারীতি বেরিয়েছি। বেরিয়ে আমি ওখানে 4 মাথার মোড় আছে, মানে আমি যে মসজিদে 4 মাথার মোড় আছে, ক্রস করেছি ওই পার থেকে অটো ধরবো, মানে আমার বাড়ি আসার জন্য ওখান থেকে 3টে অটো চেঞ্জ করতে হয়। অটোটা মানে আমি গেছি, গিয়ে না আমার না ওই যখন আমি ক্রস করছি আমার না ভীষণ গা গুলাচ্ছে, মানে সে যে একটা অস্বাভাবিক গা গুলানো, এরকম না যে আমি ফুচকা খেয়েছি কিংবা অ্যাসিড হয়ে গেছে ওরকম গা গুলানো না, মানে কি মানে ভেতর থেকে মানে একটা কী বলছে না, মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, সেটা কি না আমি এখন এই মুহূর্তে ভাষায় বলে বোঝাতে পারবো না। একটা অস্বাভাবিক মানে একটা হচ্ছে ভেতরে। আমি জাস্ট রোডটা কোনো মতে ক্রস করেছি, ক্রস করে না আমি হুড়ুর করে নর্দমায় বমি করছি। এবার আর বমি করতে করতে না মানে আমি না মানে একটা হয় না যে মানুষ বমি করলে শরীরটা সেরে দেয়, মানে আমার বমি করতে করতে না একটা সার্টেন টাইম পরে আমি দেখছি মুখে রক্ত বেরোচ্ছে, মানে আর ওই দেখে না মানে ওখানে মানে অন্য মানে লোকজন এসে বলছে কী হচ্ছে ম্যাডাম, আপনি ঠিক আছেন? আমি বলছি আমি না মানে দাঁড়াতে বসতে পারছি না, মানে আমার এমন সিচুয়েশান। ওরা সঙ্গে সঙ্গে মানে বসালো, মুখে চোখে জল টল দিল দিয়ে বললো আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি অবধি ছেড়ে দিচ্ছি। তা আমি জানি মা যদি এরকমভাবে অবস্থা দেখে মা আবার মানে টেনশন করবে, তাই আমি বললাম না আমি এখানে বসছি। কিছুক্ষণ পরে আমি আবার ক্যাব বুক করলাম, ক্যাব বুক করে বাড়ি এলাম। বাড়ি এসে স্নান টান করে উনি ঠিক যেরকম বলেছিলেন যে পুরো স্নান করে রাত্রিবেলা উনি যে জলটা দিয়েছিলেন ওই জলটা খেয়ে আর যখনই আমি কিছু খাবার খাবো ওই নুনটা ছড়িয়ে খেতে বলেছিলেন, মানে যাই খাবো আমি ওই নুনটা ছড়িয়ে খেতে বলেছিলেন। আর রাত্রি 12টার সময় ধূপকাঠিটা জ্বালাতে, যথারীতি ধূপকাঠিটা জ্বালিয়েছি। বিশ্বাস করবে না মানে ওই ধূপকাঠিটা ফার্স্টে আমি যেদিনকে জ্বালিয়েছি, ফার্স্টে খুব সুন্দর গন্ধ কিন্তু, কারণ আমার পছন্দ করি আমি না আই লাভ ফ্রেগরেন্স, মানে আমার গন্ধ খুব পছন্দ। ওই ধূপকাঠিটা আমি জ্বালিয়েছি, মানে কী বলবো, একটা ধূপকাঠি তো সুন্দর গন্ধ হয়, আমি ওই গন্ধটা নিতে পারছি না, আমি কিছুতেই ওই গন্ধটা বেডরুমে আমি নিতে পারছি না। আর লোকটা কিন্তু আমাকে বলেই দিয়েছিলো যে যতক্ষণ না ধূপকাঠিটা শেষ হয় ওই ঘরে কিন্তু আমি একাই থাকবো, মানে আমার ছেলে মা কিন্তু থাকবে না, মানে ওই ধূপকাঠি হলে আমিই থাকবো ওই ঘরে, সে যত এই হোক আমাকে ওখানে থাকতে হবে। কিন্তু আমি না কিছুতে না মানে আমার একটা মানে ওই গন্ধটা আমি নিতে পারছি না, কিন্তু নিতে হবে এখন। উনি যখন বলেছেন মানে মাইন্ড আর হার্টের মধ্যে মানে রীতিমতো মানে যুদ্ধ চলছে, মানে ইন্ডিয়া পাকে এখন যেরকম অবস্থা ওরকম যুদ্ধ চলছে, ঠিক আছে। তো তারপরে আমি এরমভাবে 12 দিন উনি আমি 12টা ধূপকাঠি দিন 12 দিন ওরমভাবে চলেছে। চলার পরে আবার যে সেই আমার ঘরে একটার পর একটা এরকম ঘটনা ঘটছে, এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে, এটা হতে হতে ইন দ্য মিন টাইম আমার হাতে না এই দেখতে পাচ্ছেন কি আমার হাতে, আচ্ছা এই যে আমার হাতে প্লেট বসানো, ঠিক আছে, আমার হাতে প্লেট বসানো। আমি সেকেন্ড ব্রিজ বাইকে করে আমি যাচ্ছি, বাইকে করে মানে র্যাপিডো বুক করে আমি যাচ্ছি। সেকেন্ড ব্রিজ কিন্তু মানে পাড়ার কোনো গলিটলি না, প্রপার সেকেন্ড ব্রিজে হঠাৎ করে সেটা ব্রেক মারলো, আমি ছিটকে পড়লাম, মানে সেকেন্ড ব্রিজে ছিটকে পড়লাম। আমি কিন্তু চোখে চশমা পরি, আজকে পরে আসিনি যাতে সুন্দর লাগে ক্যামেরাতে, ওই জন্য আমি চোখে চশমা পরি। আমার মাথায় হেলমেট ছিল, আমি ছিটকে গড়িয়ে গিয়ে পড়লাম। নিমিষের তো আমার হাতটা না পুরো ফুলে গেল। কিন্তু একটা বাইক থেকে যদি সেকেন্ড ব্রিজে একটা মানুষ পড়ে তার কি বাঁচার কোনো স্কোপ থাকে না তো। আমি কেন বলি আমার বাবা, আমার নিজের বাবা আর ভোলে বাবা, ঠিক আছে, মানে সেটা আমি মানে ওটা একটা অন্য স্টোরি, বাট এটার সাথে রিলেটেড। তখন সঙ্গে সঙ্গে লোকজন এসছে, আমাকে তুলে ওখানে কাছেই একটা মানে জাস্ট সেকেন্ড ব্রিজটা ক্রস করে ওখানে একটা হসপিটাল আছে, ওখানে আমাকে নিয়ে গিয়ে মানে সেই মুহূর্তে যে ডাক্তার ছিল সে এসে সঙ্গে সঙ্গে এক্সরে করেছে, দেখছে মানে পুরো ব্রোন মানে হাড় যেটা মানে পুরো দুটো টুকরো হয়ে এরমভাবে ঝুলছে, মানে এইখান থেকে যে হাতটা আমার মানে এটা থেকে এরমভাবে পুরো প্রিয় হয়ে যেন এখানে একটা কোনো ব্যাঁকা, আমার হাতটা কিন্তু সোজা না, মানে এটা রিসেন্টকার ঘটনা। বলছি এক্ষুনি ওটি করতে হবে, তা আমি বললাম যে ওটি তো এখন আমি করতে পারবো না, কারণ যেহেতু মানে আমার তো এখানে কেউ জানে না, আর মানে হাওড়ায় অলরেডি মানে হাওড়া 7 টাকা ছিল ওখানে এরকম ইনসিডেন্টটা হয়েছে, এখন তো সম্ভব না, আমাকে তো বাড়ি যেতে হবে বলে না, মানে আমি বলি না ভোলে বাবা আমার সঙ্গে আছে। আমি যখন থেকে ক্যাব বুক করি, ক্যাবে যখন উঠি যে ড্রাইভারটা মানে উনি হয়তো ভোলে বাবা ছিলেন, উনি আমাকে মানে গাড়িতে বসিয়ে প্লেট মানে হাতে এটিয়ে করে বাড়ি অবধি নিয়ে আসেন। পরের দিন সকালবেলা আমি মা ছেলে, আমার হাজব্যান্ড বললাম এখানে থাকে না, হঠাৎ করে আমার নিচে যে মেয়েটা কাজ করে সে আমাকে বলছে দিদি একটা ডাক্তার আছে খুব ভালো, তুমি ওকে দেখাও, তোমার হাত ঠিক হয়ে যাবে।
তো আমি বললাম যে ঠিক আছে, এত তো আমাকে তো অপারেশন করতে হবে, মানে পুরো ভেঙে গেছে হাতে, মানে আমি যন্ত্রণায় টিকতে পারছি না। পরের দিন গেছি, এখানেই একটা প্রাইভেট একটা হাসপাতাল, আমি হাসপাতালের নাম নিচ্ছি না, ওখানে আমি সকালবেলা গেলাম, গিয়ে আমি সব ফর্ম টর্ম ফিল আপ করলাম, আমার নিজের বন্ড আমি নিজেই সাইন করেছি। আমাকে ওরা বলছে আপনার সাথে কেন, আমার সাথে কেউ নেই, আমি একাই সাইন করবো বলে আমি ঢুকছি ওটিতে, আমি ঢুকছি। আমার না একটা লাইফের বিগেস্ট হবে সেটা হচ্ছে ইঞ্জেকশন, আমি ইঞ্জেকশনে খুব ভয় পাই। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার বাবা, মানে ভোলে বাবা না, আমার বাবা দাঁড়িয়ে আছে, আমার বাবা দাঁড়িয়ে আছে, আমার সবসময় আমার সঙ্গে থাকে। আমার বাবা বলছে তোর কিছু হওয়ার হলে তো সেকেন্ড বিজেই হয়েছে, তো আমি তো হতে দিইনি, আর যে আছে তোর সাথে সে চলে যাবে। আচ্ছা, আমার নিজের বাবা, এটা আমার নিজের বাবার কথা বলছি আমি, ঠিক আছে, চলে যাবে, তোর কোনো ক্ষতি করবে না। এটা তখন অ্যানেস্থেশিয়ার ঘোর না সত্যি, মানে আমার মাইন্ডে এটা চলছিল না কি জানি না, বাট আমি পরিষ্কার আমার বাবাকে আমি দেখেছি। ওটি হয়েছে, ওটি হয়ে বাড়ি এসেছি, 3 মাস আমি পুরো মানে বিছনায় সহ্য। তার ইন দ্য মিন টাইম কিন্তু আমি কিচ্ছু মানে ওই না খাওয়াটা কিন্তু আমার চলে যাচ্ছে, ওটা হয়নি। তারপরে এইসবের মাঝখানে আমাদের বিল্ডিংয়ে একজন মানে উনি ময়লা তোলেন, উনি আমাকে মানে যখন আমরা হাতে মানে আমার প্লাস্টার করা, উনি আমাকে একজনের খোঁজ দিলেন, বললো সাউথে একজন আছেন, ওনার মাজারে গেলে নাকি উনি দেখেই সব বলে দেন। বলছে তুমি ওখানে যাও, আমাকে এটা বললো। তখন মোটামুটি আমার হাত ইয়ে করা প্লাস মানে প্লেট বসে গেছে, হাতে এরম ঝুলি, মানে আমি বেরোতে পারছি, মানে বেরোনো যাচ্ছে আমার। আমি এটা বলছি জুলাইয়ের এন্ডের, কিন্তু মানে সেই মে থেকে কিন্তু ব্যাপারটা চলছে, জুলাই এন্ডে। তখন আমরা এত কিছু তো করছি, এখানেও যাই বলে আমি ওখানে গেলাম। এবার যেদিনকে যাবো আমি কোনো ড্রাইভার পাচ্ছি না, মানে আমার গাড়ি আছে, আমি ড্রাইভার সেন্টার ড্রাইভার নেই, সে কেন জানি না কোনো ড্রাইভার পাচ্ছি না। আমি ক্যাব বুক করছি, ক্যাব ক্যান্সেল করছে। এটা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে, দুপুরবেলা গিয়ে ফাইনাল মানে আমারও জিতছে, আমি যাবো, আর আমার হাতের ওরকম অবস্থা, আমি লোকাল ট্রান্সপোর্টে যেতেও পারবো না। গেছি, আমি ঢুকবো, মানে বিশাল বড় মাজারটা, মানে যারা সাউথে থাকো তারা হয়তো জানবে আমি কোনটার কথা বলছি, বিশাল বড় ওটা। আমি জাস্ট ঢুকছি, উনি ওইখানে সোজা বসা, মানে ওটা কী বার ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, উনি ওখানে বসা, আমাকে বলছে উসকো পিছে छोड़ के आ। তাই আমি বলছি किसको बाबा पीछे छोड़ के आना है, तेरे साथ जो है उसको पीछे छोड़ के आ। मतलब बाबा मैं तो अकेले आई हूँ, मेरे साथ कोई नहीं आया है, तेरे साथ है एक बच्चा। मतलब नहीं बाबा मेरा बच्चा घर पे है। বলছে দেখ तेरे साथ कोई बच्चा है, এবার আমি তো সত্যিই দেখতে পাচ্ছি না, আমি কেন মিথ্যে কথা বললাম, আমি সত্যিই দেখতে পাচ্ছি না। বলে উনি কী করলেন, আমি ঢোকার আগে আমার একটা জল মতন ছিল, মানে কিছু সামথিং জল ছিল, ওটাকে ওদের একজন কে ছিল তাকে বলে ওকে ওটা মানে ছিটিয়ে দে। হ্যাঁ, বলে আমি ঢুকলাম, যখন ঢুকলাম বিশ্বাস করবে না, আমার মনে হলো যে মানে এই হাতটা মানে আমি রাইট হ্যান্ডের কথা বলছি, আমি এখন কোনো বাচ্চাকে হাত ধরে হাঁটি কিংবা বাচ্চাকে এরকমভাবে ধরে হাঁটি, কী হয় এই হাতটা একটা সবসময় এরকম থাকে। তো আমি মে থেকে বলছি, মে থেকে জুলাই এন্ড অবধি, ঠিক আছে, আমার এটা না হালকা হয়ে গেল। আমি কিন্তু ফিলও করলাম, ওই দিনকে ফার্স্ট ফিল করলাম যে আমার এই হাতটা পুরো হালকা হয়ে গেল। তার আগে ভার থাকতো, মানে এরকম কিছু ধরে থাকে, এবার আমি সেটা সত্যি মানে বুঝিও নি, খেয়ালও করিনি, বাট কন্টিনিউ যদি কিছু হয়ে থাকে তখন তো সেটা আর মানুষ সেটা খেয়াল করে না। মানে যেমন কি আমি আংটিটা পরে আছি, আমার অভ্যাস হয়ে গেছে পরে থাকতে, আমি তখন কিছু বুঝবো না, যখন খুলে ফেলি তখন আমি ভাববো যে ওখানটা হালকা হয়ে গেল। আমি ঢুকে আমাকে বলছে ব্যাড বেটা, বলে ওনাদের ভাষায় উনি কিছু টিয়ে করলেন পড়াটরে, বলে উনি আমাকে বললেন ওই কড়ি, মানে আমি যখন লুডো ছক্কা চালি না, ওদের কাছে ওরকম আছে, এরকম লোহা না পিতল আমি ঠিক জানি না, মানে একটু গোল্ডেন টাইপের দেখতে, ওটা আমার হাতে প্রথমে আগে জল দিলেন, দিয়ে কিছু মন্ত্র দিয়ে হাতে ফু দিলেন, দেওয়ার পরে কড়িটা উনি আমার হাতে দিলেন, দিয়ে বলল ইসকো চালো, বলে আমি ওটাকে ফেললাম। তারপরে উনি কিছু করলেন, জব কিছু মানে গুনলেন হয়তো, গোনা টোনার পরে উনি তারপরে আমাকে বললেন পাহাড় গেই থি। আমি বললাম এও সেম, ষাঁড় আছে নাকি, কমিশন খাবে নাকি? আমরা যেরকম বাঙালির মাথায় বুদ্ধি, আগে তো ভাবি বাবা আমার থেকে পয়সা লুটছে, মাথায় যেরকম আমরা ভাবি, আমিও ভেবেছি পয়সা লুটছে। আমি বলছি হ্যাঁ আমি পাহাড় গেই থি, আমি হিন্দিতে বলছি কারণ উনি যেহেতু মানে অসুবিধা নেই তো। হ্যাঁ, তো আমাকে বলছে, আমি বললাম হ্যাঁ গেই থি আমি পাহাড়। বলছে
तेरे साथ आया है। अल्लाह बाबा साथ आया है, पर कौन आया है मेरे साथ, मुझे ये जानना है, क्योंकि ये मेरे साथ 2 महीने से ये चीज़ें हो रही हैं। তখন ওনাকে পুরো ঘটনা আমি 2 মাসের পুরো খুলে বললাম যে কি হচ্ছে না হচ্ছে, কি হোয়াট এভার যাই কিছু হচ্ছে। बोलो जे तू एक बार वहाँ पे अगर किसी का नंबर है तू फ़ोन करके पता कर वहाँ पे रिसेंटली कुछ हुआ है कि नहीं जब तुम लोग गए थे, और तेरे साथ कोई बच्चा है। अगर कोई प्रेतात्मा होती या फिर कुछ जिन वगैरह कुछ अलग होता तो वो अभी तक तेरी ज़िंदगी बर्बाद कर चुका होता, पर उसने तेरे साथ कुछ नहीं किया। मतलब नहीं बाबा, ऐसा तो कुछ नहीं हुआ नहीं है, लेकिन ऐसे मतलब मुझे ये नॉर्मल है, क्योंकि घर में जब कोई नेगेटिव एनर्जी आती है तो पौधे हो, डॉग्स हो, फिश हो, इनको पहले पता चल जाता है। और इन द मेन टाइम কিন্তু আমি আমার ঘরে না প্রচুর গাছ, কিছুতেই গাছ বাঁচে না, কিছুতেই গাছ, তুলসী গাছ, মানে এটা আমার বলা হয়নি, তুলসী গাছ আমি এই 2 মাসের মধ্যে আমার 5-6 বার তুলসী গাছ মারা গেছে। তাই বলে বাবা आप क्या कर सकते हैं, বলছে उसको मतलब माँ का प्यास है इसलिए तेरे साथ आया है। वो देख बाहर खड़ा है, बट আমি কিন্তু দেখতে পাইনি কাউকে, কিন্তু উনি দেখতে পাচ্ছেন। বলছে ওই 4-5 বছরের একটা বাচ্চা ছেলে, মানে আমি বলছি আমার 4-5 বছরের একটা বাচ্চা ছেলে হয় না যে আমরা বলি না বাবা খেয়ে নে, মানে এরকম ইয়ে, মানে এটা পরে আমি শুনেছিলাম, মানে খেয়ে নে মানে ও নাকি মানে না খাবো না মা বলে ছোটে না, যে বলে ছুটে ওই খাট থেকে নিচে পড়ে যায় বাচ্চাটা, আর ওর বডিটা পাওয়া যায়নি। আর আমি যে ওদিনকে নিচে নেমেছিলাম কে আছে খুঁজতে, সেখানে হয়তো আরও অনেকে ছিল, কিন্তু যেহেতু হয়তো আমার রাশি স্ট্রং, কি আমার বলি না আমার ভোলে বাবা আমার সঙ্গে সবসময় থাকে, সেই জন্য হয়তো তারা তখন আমাকে অ্যাটাক করতে পারেনি। কিন্তু ওই বাচ্চাটা সেই দিন সেইখান থেকে আমার হাত ধরে আমার বাড়ি অবধি এসেছিলো, আর ওইখান অবধি ছিল, মানে যতক্ষণ আমি ওনার বাজারে আমি ঢুকছিলাম না ওখান অবধি ছিল। আচ্ছা ওটা মাজার বলে না দরগা বলে আমি কিন্তু ঠিক জানি না, মানে আমার যদি ভুল হয় তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু ও বললো যে वो तेरा कोई बुरा नहीं कर, क्योंकि उसको तेरे पास माँ का प्यार मिला था, उसने तेरे अंदर माँ का प्यार देखा था, इसीलिए वो तेरे साथ आया था। মানে আমি মানে সত্যি সব ভূত ওই মঞ্জুলিকার মতন ডান্স করে না, কিংবা হন্টেড হয়ে ক্ষতি করে না, মানে বাচ্চা, একটা ছোট বাচ্চা সে আমার সাথে এসেছিলো। ইভেন আমার সাথে কিন্তু আমার ঘরে আমার ছেলেও থাকে, আমার ছেলেও কিন্তু কোনো ক্ষতি করেনি সে, না ইভেন আমার ছেলেকে দেখাও দেয়নি, আমার মাকেও দেখা দেয়নি। আর আমি ওই উত্তরটা পেলাম যে আমি পরে যখন আমি ওইখান থেকে উনি যা দিলেন, উনি আমার অনেক কিছু করতে বলেছিলেন, সেগুলো সব করেছিলামও আমি, সেগুলো আমি ডিসক্লোজ করছি না। তারপরে আমি যখন বাড়ি এলাম, বাড়ি আসার পরে আমি ওই হোমস্টে দিদির, আমার কাছে ওই হোমস্টে দিদির নাম্বার আছে, চাইলে আপনাকে আমি দিয়ে দিতে পারি। আমি তারপরে হোমস্টে দিদিকে ফোন করেছিলাম, ফোন করার পর যখন হোমস্টে দিদি আমায় পুরো ইনসিডেন্টটা বললো যে ওরকম বাচ্চাটা মানে মা খাওয়াতে গেছিলো, খাওয়াতে গিয়ে বাচ্চাটা পড়ে গিয়ে বাচ্চাটার বডি খুঁজে পাওয়া যায়নি। তো তার জন্য কি হয় যে বাচ্চা যেহেতু কোনো খোঁজও পাওয়া যায়নি সেরকম প্রপারভাবে, তো তার মানে নিয়ম নিষ্ঠা যা হয় আমাদের হিন্দু ধর্মের সাথে করা হয়নি, কিন্তু বাচ্চাটার জামা পাওয়া গেছিলো, সে জামাটাকে ওরা মানে ওদের যা রিচুয়াল অনুযায়ী মানে কবর দেওয়া, তারপরে যা হওয়ার নিয়ম মতন করেছিল। তো এটাই আমার পুরো ওভারঅল চারখোলের ইনসিডেন্ট, যে ভূত আমি দেখিনি, যদি কেউ বলে যে ভূত দেখেছি, আমি দেখিনি, ওরা হয়তো ওরা দেখেছিল, আমি আওয়াজ শুনেছি, কিন্তু আমি শিওর যেটা ধপধপ করছিল কিংবা এরকমভাবে যে স্ক্র্যাচ করছিল জলে, তার মধ্যে কেউ আমার সাথে ছিল না, কারণ আমার সাথে আমার ভোলে বাবা ছিল, প্রতি মুহূর্তে এখনও আছে আমার সাথে আমার ভোলে বাবা, নাহলে আপনাদের সাথে দেখা হতো না, এখানে বসে থাকতাম না। কিন্তু হয়তো সবার জীবনেই মানে এই লোক ওই লোক যেখানেই হোক, সবার জীবনে কোনো কষ্ট থাকে, আর সবাই একটু ভালোবাসা চায়। তো এটাই আমার স্টোরি, আর খুব ভালো লাগলো। ইভেন আরেকটা ইনসিডেন্ট যেটা আমি মানে কি বলবো, আজকে আমি বলছি আমি তো কালকে ডিসাইডেড যে আমি আজকে এখানে আসবো, যে আর আমি না আজকে বুধবার বলে গ্রিন শাড়ি পরেছি, আমি এগুলো খুব মানি, ঠিক আছে। তো রেডি করে আগের দিন সব রেডি করে রেখেছি যে আসবো, বলে আমি আমার ছেলে ভোরবেলা মানে ওঠে, আমি 4:30 উঠি, কারণ আমার ছেলেকে মোটামুটি 5:45-র মধ্যে আমি স্কুল বাসে তুলি। যে হয় নাকি আমরা বাংলার অ্যালার্ম দেখছি, ঠিক আছে আর 5 মিনিট ঘুমিয়ে নিই, বলে আমি না একটু তন্দা এসছে, হুট করে মনে হলো আমার কানের কাছে কেউ এসে বললো, মানে আদো ভাষায়, আমার গল্প গিয়ে বলবি, বলিস না।
আমি না লিটারালি তখন এক্স্যাক্টলি 5:10 মতন হবে, আমি না রীতিমতো না মানে এরকম করে উঠেছিলাম, আমি কি মানে তখন ভাবলাম হয়তো আমি এই জিনিসটা নিয়ে এতটাই ভাবছি, কারণ আমি এই 1 বছরই ফার্স্ট মানে আমি এই পুরো এক্সপিরিয়েন্সটা কারোর সাথে শেয়ার করলাম যে কি হয়েছে আমার সাথে, কারণ যারা চারখোলে ছিল তাদের সঙ্গে চারখোলে ইনসিডেন্টটা ওখানেই শেষ হয়ে গেছে, তারপরে হয়তো এই ব্যাপারগুলো তারা জানে না, যারা এই ব্যাপারগুলো জানে তারা চারখোলে ইনসিডেন্ট জানে না। তো এই পুরো ওভারঅল যে ইনসিডেন্টটা সেটা হয়তো আপনাদের পডকাস্ট থেকেই সবাই দেখবে, জানবে, শুনবে, তখন তারা রিলেট করতে পারবে। ইভেন এই যে মানে এটা প্রমাণ যে মানে আমার হাত ভাঙাটা প্রমাণ যে একটা হচ্ছে ভোলে বাবা আমার সঙ্গে আছে, আর সেকেন্ড হচ্ছে সব ভূত মানুষের লাইফে তাকে ডিস্ট্রয় করা, ক্ষতি করার জন্য আসে না, তাদেরও হয়তো কিছু ইচ্ছা থাকে। মেইনলি যারা ক্ষতি করতে আসে সেগুলো হচ্ছে চালান করা হয়, যেটা বলে যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে চালান করা হয়। আমার বাবাকে করা হয়েছিল, আমার বাবা 54 বছরে মারা গেছে। আচ্ছা, এরকম প্রেত চালান করে? আচ্ছা, সেই ঘটনাও আমরা শুনবো তাহলে আর একদিন, অন্য কোনো দিন। বাট বিষয়টা হলো যে মানে একটা আমরা ভেবেছিলাম, যেটা হরর মাইন্ডসে বা আমরা ইউটিএসে করি, হরর মাইন্ডসে তো বেশি, যে সবসময় লোকেরও একটা এক্সপেকটেশন থাকে যে বিশাল ভয়ের কিছু শুনবো, এই শুনবো, ওই শুনবো, বাট সব ঘটনা ভয়ের হয় না। আর বিশেষত এই ঘটনাটা আমার মনে হয় ভয়ের থেকেও মানে শুরুটা ভয়ের লাগছিল, কিন্তু কোথাও এসে একটা ইমোশনাল ঘটনা, কষ্ট মানে আমাকে যখন বলেছে ওই হোমস্টে দিদিটা, আমার ফোনে যখন বলছে, মানে এখনও আমি অ্যাকচুয়ালি আমিও একটা মা, তো মানে আমি ওই জায়গাটা মানে আমি ফিল করতে পারছি তার মার কি জিনিসটা মনে হয়েছিল, যে নিজের সন্তান, আর সম্ভব কোথাও কোথাও না আমারও কি হয়তো মনে হয়েছিল যে থাক না বাচ্চাটা আমার সাথে, মানে আমার না নেচারটা খুব মাদারলি, মানে আমি নাম্বার 2, তো নাম্বার 2 এমনিতেই খুব মাদারলি হয়। তো আমি জানি না মানে অডিয়েন্স কিভাবে জিনিসটাকে নেবে আমি জানি না, বাট আমি খুব সাধারণ একজন মানুষ, মানে খুব সাধারণ, মানে ক্যামেরা, লাইট এইসব আমার লাইফে ফার্স্ট টাইম আপনার থ্রুতে। তো আমার একটা টাইমে না মনে হয়েছিল যে আমি ওনাকে বলি থাক না বাচ্চাটা আমার সাথে, আমার তো একটা ছেলে আছে, আর একটা ছেলেও থাকবে, বাট আমাদের মানে এই সমাজের সাথে ওখানের তো মিল হয় না। তখন উনি আমাকে বোঝালেন যে ও যতদিন না মুক্তি পাবে ও তো রিভার্ট করতে পারবে না। তো মা সন্তানের এই জায়গাটা, আমি হয়তো মা না হলে হয়তো এতটা হয়তো আমি ফিল করতে পারতাম না সেই জায়গাটা। আর সেইটা ভেবেই ওই বাচ্চাটা হয়তো 2 মাস ধরে আমার কিচ্ছু না, মানে আমার ছেলেকে অবধি কোনো ইয়ে করেনি, কিন্তু হ্যাঁ এই 2 মাস ধরে কিন্তু দুষ্টুমি করেছে, মানে ওর মতন করে হয়তো দুষ্টুমি করেছে। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ আমি একটা কথাই বলবো যে মা সন্তান জিনিসটা না একটা অন্য, মানে কারণ আমি নিজেও মা, আমার মাও আমার সঙ্গে থাকে, আর আমার ছেলেও আমার সাথে থাকে। তো আমি লাইফে না আমার ক্ষেত্রে না ব্যালেন্সটা পুরো এরকম ইমোশনাল হয়ে যাচ্ছে। না ঠিক আছে, ঠিক আছে। এমন একটা মুহূর্ত, মানে আপনাদের কি বলবো, হয়তো এইখানে আপনারা, হয়তো স্ক্রিনের ওপারে আপনারা আছেন, আমি জানি না আপনারা কি ফিল করছেন, বাট এখানে থেকে আমিও একটু ইমোশনাল হয়ে গেছি প্রথমবার, আমি বলতে পারি। বাট যেটা সবসময় বলি যে আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি আমাদের জানান। আশা করছি আজকে একটা অন্য ধরনের ঘটনা শুনলেন, যেটা সচরাচর কোনো হরর পডকাস্টে আপনারা শোনেন না। আর হ্যাঁ, কেমন লাগলো জানান। আর আপনাদেরও যদি এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে বা কারো কোনো ঘটনা শুনে থাকেন, আমাদের একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি আপনি অডিও রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, তারপর আমরা শুনবো এবং আপনাদের ডেকে নেব এইখানে। মানে এই মানে আমারও ভাষা বেরোচ্ছে না, যাই হোক, তো আপনারাও শোনাতে পারবেন আমাদের দর্শককে পুরো ঘটনাটি। আজকের মতো আসছি, আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ধন্যবাদ।